গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে হচ্ছে শনিবার, ঘড়িতে বাজে সকাল 7:30। মিঠি চলে গেছে টিচারের বাড়িতে, ওর আজকে সকালেই পড়া ছিল, গত ব্লগে জানিয়েছিলাম তোমাদেরকে। তো ঘরটা ফাঁকা পেয়ে না এক চোটে ঘরটাই পরিষ্কার করে নিচ্ছি। সচরাচর এভাবে ফাঁকা পাওয়া হয় না, আর ফাঁকা ঘর না থাকলে ঘর দেখবে পরিষ্কার করতেও কিন্তু ভালো লাগে না, তাই না? তো যথারীতি ঘরটা ঝাড়ুও দিয়ে নিচ্ছি, সমস্ত কিছু গোছ কাজ হয়ে গেছে। এবার বাসি সমস্ত কাজ করে স্নান করে গোপোষণার সেবা দেব। আর আজকে সকাল থেকেই যা ভীষণ রোদ উঠেছে, আর যা ভীষণ রোদ গরম পড়েছে, মনে হচ্ছে সারাদিন আজকে ভীষণ গরম যাবে, জানো তো। আর এদিকে দেখো সামনের ঘরটাও আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এবার বারান্দাটা, সিঁড়িটা সমস্ত কিছুই ঝাড়ু দিয়ে নেব, কারণ এগুলো প্রত্যেক দিনই করতে হয়, প্রত্যেক দিনের কাজ। আর প্রতিদিন তো সেরকমভাবে ক্যামেরা ধরে শেয়ার করা হয় না। ওই যে বললাম, ঘরের লোকজন না থাকলে না নিজের মন মতো শান্তিতে অনেকটাই কাজ করা যায়, জানো তো। আর আমাদের মায়েদের কি বলো তো, যখন বাচ্চা ঘরে থাকে না তখন মনে হয় অনেকটা কাজ করে নিই, যখন বাচ্চা আসবে আবার তো তখন তাকে নিয়েই বিজি হয়ে যেতে হবে, তাই না? আর যেহেতু মিঠি সোনার অনেকগুলা এক্সাম এখনও হয়নি, যেহেতু বন্যার কারণে ক্লাস বন্ধ ছিল, এক্সামও বন্ধ, মানে পোস্টপোন করে দিয়েছে, এখন অবধি ডেট দেয়নি, কবে হবে সেটাও ঠিক জানি না। তার জন্য না ওই এক্সামের পড়াগুলোও ধরে ধরে আরও বেশি করে পড়াতে হচ্ছে। তো সমস্ত কিছু ঝাড়ু ফাড়ু দিয়ে এদিকে দেখো চলে এলাম ঘরটা মুছতে। আর ভালো করে ঘরটা মুছে নেব। আর ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, এগুলা করতে করতে না অনেকটা সময় কেটে যায়, জানো তো। খুব তাড়াহুড়ো করে কিন্তু আমি এই কাজগুলো করতে পারি না, একদম আস্তে ধীরে ধরে ধরে করতে হয়, তো সেই কারণে সময়টাও অনেকটাই আমার বেশি লাগে। তো ঘর মোছার পর এই ঘরটাও মুছে নিচ্ছি। ঘর মুছে সোজা স্নানে চলে যাব। রান্নাঘরের কিছুটা টুকিটাকি কাজ আছে, বাসি কাজ বলতে পারো, সেগুলা সেরে তারপর স্নানে চলে যাব। আর বললাম যে সকাল থেকে এত ভীষণ গরম দিচ্ছে, কি বলবো। তো আজকে তো আবার গণেশ চতুর্থী, তো ওর পাপাকে বলেছিলাম ওকে টিচারের বাড়িতে দিয়ে একটু মোদক নিয়ে আসতে, যেহেতু গণেশ বাপ্পার মোদকটা ভীষণ পছন্দ। তো সে এসে পড়বে একটু পরেই, তো আমার স্নান হতে হতেই সে এসে পড়বে। আর দেখতেই তো পাচ্ছ পুরো ভিজে যাচ্ছি গরমে, এতটা গরম লাগছে। আর আজকে ভাবছি যেহেতু গণেশ চতুর্থী, আজকে একটু নিরামিষ খাবো। তো দেখি কতটা কি করতে পারি। আর এদিকে দেখো হাঁড়িটা গতকালকে রাতে আমি হাঁড়িটা মাজিনি, তো রেখে দিয়েছিলাম, সেই কারণে এখন এগুলা ধুয়ে নিচ্ছি। আর কিছুটা এক্সট্রা বাসন তো ছিলই, যেগুলিতে মিঠি সকালে টিফিন খেয়ে গেছে, তো সমস্ত কিছু এবার ধুয়ে নিচ্ছি। তারপর একই সাথে রান্নাঘরটাও মুছে নেব, কারণ রান্নার পর আর মুছি না, একসাথে সকালেই মুছে নিয়ে এক হাতের কাজ তো সেরকমভাবে নোংরা হয় না, জানো তো। তো সেই কারণে আমার অনেকটাই সুবিধে হয়, তো সেই কারণে না সকালেই রান্নাঘরটা আমি মুছে নিই। তো এইগুলি সকালে করে নিলে কি হয় বলো তো, যেহেতু আমি সকাল সকাল স্নানটা করে নিই, তো আর সেরকম করে স্নানের প্রয়োজন ওই বিকালবেলা করলেও হয়, আবার গোপোষণার সেবার আগে। আর এদিকে দেখো স্নান করে অনেক জামা কাপড় ধুয়ে নিয়ে চলে এলাম। আর এতটা রোদ উঠেছে কি বলবো, এই মুহূর্তে ইচ্ছে করছে না এখানে দাঁড়িয়ে আর জামা কাপড়গুলো শুকোতে দিই, কিন্তু কি করব, জামা কাপড়গুলো ইতিমধ্যে যদি না দিই, হঠাৎ করে আবার কখন বৃষ্টি চলে আসবে বলা তো যায় না। তবে যা রোদ উঠেছে মনে হচ্ছে 30 মিনিট 45 মিনিটে আমার জামা কাপড় শুকিয়ে যাবে, জানো তো। একই সাথে ফুলটাও তুলে নিচ্ছি। ফুলটা কিন্তু খুব সকালে তুলে নিলে ভালো হয়, কিন্তু এখন কিন্তু ঘড়িতে খুব বেশি একটা বাজে না, ওই 9:30 হবে এরকমই বাজে, এর বেশি কিন্তু বাজেনি। আর এদিকে দেখো ফুলটা কত সুন্দর না, ভীষণ ভালো লাগছিল, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম। আর এই যে গোপোষণার ড্রেসটা দেখছো, এই গোপোষণার ড্রেসটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি, হাতে সেলাই করে বানিয়েছি। তোমরা হয়তো বা দেখলেই বুঝতে পারবে যে হাতে সেলাই করা জামা। আর গোপোষণাকে পরেও এটাতে দারুণ লাগে, জানো তো, এত সুন্দর লাগে, এত সুন্দর লাগে কি বলবো। তো গোপোষণার জন্য এটা আমি অনেক কষ্ট করে বানিয়েছিলাম। জামাটা কেমন লাগলো সেটাও জানিও। আর এদিকে আমাদের গণ্য মহারাজ, আর এই যে মোদক দিয়ে ভোগ দেওয়া হয়ে গেছে আমার। আর ভীষণ ভালো লাগে সকাল সকাল পুজো হয়ে গেলে, সেটা তো তোমাদেরকে আগেও বলি, তাই না। আর এদিকে দেখো আমার চা নিয়ে নিলাম, ওর পাপা চা খাবে না, চা আর বিস্কিট নিয়ে নিলাম। আর বেশ কিছুদিন ধরে ইচ্ছে করছিল আলু কাবলি বানাই, তো যার জন্য বাড়িতেই বানিয়ে নিচ্ছি। আজকে যেহেতু পেঁয়াজ দেবো না, এই শসা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আর লেবুর রস অনেকটা চিপে
তারপর লবণ দিয়ে ভালো করে মেখে নিলে আলু কাবলি রেডি হয়ে যাবে। আর এটা খেলে অনেকটা সময় কিন্তু পেটটা ভর্তি থাকে, যার জন্য বেশ ভালোই লাগে কিন্তু, তাই না? মিঠি মাকেও দিয়েছিলাম, তারও ভীষণ ভালো লেগেছে বলছিল, সেও খেয়েছে। আর এদিকে দেখো উচ্ছে ভাজা আর কুমড়ো ভাজা বসিয়ে দিলাম। আর এবার এগুলাকে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তারপর বসাবো টমেটো দিয়ে আর বড়ই দিয়ে, মানে কুল দিয়ে আর টমেটো দিয়ে একটু টক বানাবো। আর করব পনির আলু দিয়ে, পটল আলু দিয়ে পনিরের তরকারি। আর এদিকে দেখো ফোড়ন দিয়ে দিলাম তোমার সর্ষে ফোড়ন দিয়ে টমেটো আর ওই যে কুলটাকে দিয়ে দিলাম। এবার নুন আর হলুদ দিয়ে দেবো, এর বেশি কিছুই দেবো না। নুন আর হলুদ দিয়ে এই টকটা এরকমভাবেই খেতে ভালো লাগে। আর একটুখানি চিনি তো অবশ্যই দেবো, যেহেতু খুব টক হয়ে যাবে, তো চিনি না দিলে হবে না। আর এদিকে কুমড়ো ভাজিও আমার রেডি হয়ে গেছে, তো একই সাথে নামিয়ে নিলাম কুমড়ো ভাজিটা। আর এদিকে তরকারিটা রান্না করে নেব, যার জন্য দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা আর দিয়ে দিলাম কালো জিরে। তো সমস্ত সবজি দিয়ে এবার মশলাগুলো দিয়ে দেবো, আদা, জিরে, লঙ্কা সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব আলু পটল দিয়ে পনিরের তরকারিটা। তো দেখো এদিকে নুন হলুদ দেওয়ার পর সমস্ত মশলা আমার দেওয়া হয়ে যাচ্ছে। আর এভাবে করে পটলের তরকারিটা কিন্তু বেশ ভালো লাগে খেতে, একবার খেয়ে দেখবে, বানিয়ে দেখবে, বেশ ভালো লাগে। আর এদিকে দেখো সমস্ত কিছু এবার ভালো করে নাড়াচাড়া করে ওই আলুগুলো না একটু ঝোলে ভেঙে দিলে কি হয় বলো তো, ঝোলটা বেশ ঘন ঘন হয়, তো খেতেও ভালো লাগে। আর এদিকে টকটাও আমার রেডি হয়ে গেছে, চিনিটাও দেওয়া হয়ে গেছে। আর এটাতে একটু বেশি চিনি লাগে, কারণ ওই যে কুলগুলো এত টক কী বলবো। আর এদিকে মেয়ের জন্য মৌসুমির রস করে নিচ্ছি, তাকে এটা দিয়ে দেব, খেয়ে সে স্নানে যাবে। আর এদিকে দেখো পটল আলুর তরকারিটাও আমার রেডি হয়ে গেছে। এখন সমস্ত কিছু ধোয়া কাচা করার পালা, মানে বাসনপত্র ধোয়া, গ্যাস ঠেস মোছা, এই তো আর কি। আর সমস্ত কিছু নামিয়ে নিলাম দেখো এদিকে। আর এই যে এবার যত সমস্ত ফলের খোসা, সবজির খোসা পড়েছিল সবগুলি এখানে তুলে নিচ্ছি, নিচে গিয়ে ফেলে দেব। আর আমাদের তো এই সমস্ত কিছু ফেলতে নিচে যেতে হয়, তোমরা তো জানোই। আর এদিকে দেখো কিছুটা বাসন পড়েছে, সেটা অবশ্যই করে মেজে নিই। আর এতটা গরম পড়েছে, সংসারে এতটা কাজের চাপ, নিজের দিকে না খেয়ালও দিতে পারছি না ঠিকঠাক মতো করে, জানো তো। আর আমার মনে হয় কি বলো তো, রূপ থাকলেই শুধু হয় না, সংসারে প্রয়োজন কিন্তু গুণ না থাকলে তুমি কারোর কাছেই দাম পাবে না। যেমন শ্বশুরবাড়িতে একটা মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পর তাকে প্রথমেই জিজ্ঞেস করা হয়, যখনই ছেলের বাড়ি থেকে দেখতে আসে, যে তুমি কি কি কাজ পারো, সেটা কিন্তু এখনও রয়েছে, এখনও কিন্তু সেটা হয়, জানো তো। আর আমার মনে হয় সেই জন্যই গুণের সবচেয়ে বেশি প্রয়োজন, রূপটা তো সাথে চাই অবশ্যই। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বাসনপত্র মাজা হয়ে গেছে। যখন আমার বিয়ে হয়েছিল, যখন বড়রা আসতো দেখতে, তখন আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করতো, বউ এটা করে, বউ সেটা করে, বউ এটা করতে পারে, বউ সেটা করতে পারে, সেরকম করে জিজ্ঞেস করতো শাশুড়ি মাকে, জানো তো। তখন আমার অবাকই লাগতো, কি কি বলে ওরা, কি করে কি না, আমি তো এত কাজ পারি না, কিন্তু ওদের সামনে বলতে হচ্ছে হ্যাঁ আমি এটা পারি, ওটা পারি, সেটা পারি। ওই পাড়ার বয়োজ্যেষ্ঠ কিছু লোকজন থাকে না, যাদের কোনো খেয়ে দেয়ে কাজ নেই, সেই সমস্ত লোকেদের কথা বলছি। এ বাড়িতে গিয়ে ও বাড়ির কথা লাগানো, আর ও বাড়িতে গিয়ে এ বাড়ির কথা লাগানো। আর আমার কি মনে হয় বলো তো, সংসারের সমস্ত কাজ করতে গেলে একটু বুদ্ধির প্রয়োজন, একটু মানিয়ে গুছিয়ে নেওয়ার প্রয়োজন সংসারটাকে, তাহলে সংসারটা অনেকটা সুখের হয়, অনেকটা শান্তির হয়। কারণ সংসারে যদি তুমি মানিয়ে গুছিয়ে না চলতে পারো, আর বুদ্ধি করে একটা কথা না বলতে পারো, তাহলে দেখবে সংসারের প্রত্যেকটা মানুষ তোমাদেরকে পিষে মারবে, জানো তো। সেই কারণে না আমি আমার রূপের মানে রূপ জানি না, তবে গুণ আর বুদ্ধি দিয়ে সংসারটাকে আপন করে নিয়েছি। তো সেই কারণেই সংসারটা এখন আমার কাছে অনেকটাই সুন্দর, আর চাইলেও এটা থেকে আর বেরিয়ে যেতে পারবো না। তো অনেকটা কথা বলে ফেলেছি। আর এদিকে দেখো মিঠির বাবা মাখা নিয়ে এসেছে, কি ফল সবজি সব কিছু মাখা। তো এটা খাচ্ছিলাম, ভীষণ ঝাল লাগছিল, গরমে ঝালটা একদম ভালো লাগছিল না, তারপরে এনেছে, পয়সা দিয়ে ফেলে দেবো, সেই জন্য খাচ্ছিলাম। আর এই যে আমাদের লাঞ্চ মেনু, দেখে নিলেই তো সমস্ত কিছু। এবার মিঠিকে খাওয়ার দেবো, যথারীতি আমরাও খেয়ে নেব, খেয়ে একটু রেস্ট করে দেখা হচ্ছে আবার বিকেলবেলা।
আর এদিকে দেখো চলে এসেছি গোপু সোনাকে সন্ধ্যের সেবাটা দিতে। আর এদিকে দেখো কি সুন্দর করে আরতি হচ্ছে। বেরিয়েছিলাম একটু, আর কেন বেরিয়েছিলাম সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। ভগবত দাস প্রভু এসেছে আমাদের এখানে, তো ওনার নাম কীর্তন শুনতেই বেরিয়েছি। আর মিঠিমা আর আমি এখানে দাঁড়িয়ে আছি উপর থেকেই প্রোগ্রামটা দেখছি, একদম স্টেজের কাছেই বলতে পারো। তো ওনার কথা একটু তোমরা শুনে নাও আর প্রণাম করে নাও। छोड़ो हरे कृष्णा बोलो श्री राधा कृष्ण भगवान की। তাহলে চলো আজকের মতো এখানেই ভিডিওটি রাখছি। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে, আরও একটা ফ্রেশ ব্লগে, নতুন ব্লগে। ততক্ষণের মতো টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর নিজের শরীরের খেয়াল রেখো, কারণ আমরা নিজেরা ভালো না থাকলে কখনোই সংসারকে ভালো রাখতে পারবো না। টাটা।